নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু শুরু করছি হট সিটে হট টকের আরও একটি পর্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে 5 নভেম্বরের গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ বিএলও যারা বুথ লেভেল অফিসার বিএলও তারা কিন্তু আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে। আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম। ডেমো এনুমারেশন ফর্ম, অনেকের মনে প্রশ্ন আপনাদের যে এনুমারেশন ফর্মটা কি 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 তথ্য দিতে হবে। অনেকে তো আতঙ্ক এসআইআর নিয়ে অনেক মানুষের মধ্যে। আমরা চেষ্টা করব আজকের পর্বের মাধ্যমে এবং বিশ্লেষণের মাধ্যমে যাতে আপনাদের সেই আতঙ্ক কিংবা আপনাদের কি কি তথ্য লাগবে, এনুমারেশন ফর্মটা কীরকম দেখতে, কি কি কলম থাকে, কোনটা কোনটা আপনাকে দিতে হবে, কি কি ইনফরমেশন আপনাকে ফর্মের মধ্যে শেয়ার করতে হবে, সবটাই আমরা চেষ্টা করব কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু তার আগে আপনাদেরকে এই এসআইআর পদ্ধতি নিয়ে আমরা প্রথম পার্ট রাখবো আজকে, এবং তারপর আগামীকাল কিন্তু বিহারে এসআইআরের পর ভোট 6 তারিখ কালকে। তাহলে কালকে মহাগঠবন্ধন এবং অন্যদিকে এনডিএ এবং প্রশান্ত কিশোর আদৌ কোনো ডাক কাটতে পারবেন কিনা, এই নিয়ে আমাদের আজকের পর্ব। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন। আমরা যার বিশ্লেষণ আপনারা প্রতিটি পর্বে শোনেন এবং বিভিন্ন ক্ষেত্রে রাজ্য থেকে দেশ থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত সবটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এনুমারেশন ফর্মের ডেমো আমরা আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের অনেক সুবিধা হয়। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো অর্কদা, ইতিমধ্যে কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং বিএলওরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন। আজকে দ্বিতীয় দিন। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ আসছে যে বিএলওরা ইম্পার্শিয়ালি কাজ করতে হবে, সেটা তারা পাচ্ছেন না। কিন্তু এই ওভারঅল পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত যে পদ্ধতি, আপনার বিশ্লেষণ দেবেন। না, পদ্ধতি তো শুরু হয়েছে, সবে তো একদিন দুদিন হয়েছে। এ তো সবে কলির সন্ধে। এখনও তো আসল জায়গাগুলো কি বিএলওরা যেতে পেরেছেন? বেশ, যখন তারা সেখানে যাবেন তখন কি পরিস্থিতি তাদের মুখোমুখি হতে হয় এবং প্রশাসন কিভাবে বিএলওদের পাশে দাঁড়ায় সেটাই দেখার। ওই স্পর্শকাতর জায়গাগুলোতেই এসআইআর করাটা সবথেকে চ্যালেঞ্জ কমিশনের কাছে। শহর কলকাতায় জেলা সদরে এমনি আপাত শান্ত জায়গায় বিএলওদের টুকটাক সমস্যা হলেও হতে পারে, কিন্তু সেরকম কিছু হবে না। কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে সব মহলেরই আশঙ্কা আছে যে যেখানে গণ্ডগোল হতে পারে, প্ররোচনা দেওয়া হতে পারে, বিএলওদের বাধার মুখে পড়তে হতে পারে, সেই জায়গাটায় কমিশন কিভাবে সামলায়, রাজ্য প্রশাসন কতটা সহযোগিতা করে, সেটার উপরই নির্ভর করছে এসআইআরের ভাগ্য। বেশ, আপনাকে জানিয়ে রাখবো আজকে কিন্তু ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ 3 জন নির্বাচনী আধিকারিক কলকাতায় আসছেন এবং তারা উত্তরবঙ্গে যাবেন। এই এসআইআর আবহের মধ্যে কিন্তু তাদের এই রাজ্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রত্যেকটি মহল। অর্কদা, এসআইআর নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেকে বিভ্রান্তি, অনেকে জানে না এক্স্যাক্টলি কী আছে, তাতে কি দিতে হবে। এই এসআইআর গোটা পদ্ধতি নিয়ে মানে যে সমস্ত মানুষজন বিভ্রান্ত এখনো পর্যন্ত, আপনি যদি একটু বিশ্লেষণ করে দেখেন, তারপর আমরা ফর্ম আপনাদেরকে দেখাবো। প্রথম কথা, এসআইআর প্রক্রিয়াটা নিয়ে বিতর্ক আছে, বিভ্রান্তিও আছে। 2002 সালের তালিকায় যাদের নাম আছে এবং 2025-এর তালিকাতেও যাদের নাম আছে তাদের কোনো সমস্যাই নেই, তাদের সন্তানদেরও কোনো সমস্যা নেই। কিন্তু এই ম্যাপিংয়ের কাজটা বোধহয় হয়েছে 55%, অর্থাৎ প্রায় 3.5 কোটি ভোটার এই ম্যাপিংয়ের আওতায় আসেননি। তাদেরকে ডকুমেন্টেশন দিতে হবে। ওই 12টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা, কালার পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি ইত্যাদি। তার মানে এই নয় যে ম্যাপিংয়ে আসেনি বলে তাদের নাম বাদ যাবে। অনেকেই হতে পারে 2006 সালে প্রথম ভোটার হয়েছেন, ম্যাপিংয়ে তাদের বাবা মার নাম নেই বা অন্য কিছু নেই, তো সেটা তারা ডকুমেন্ট দেবেন। তাদেরই ডকুমেন্টটা বিএলওরা নেবেন, অন্যদের ডকুমেন্ট কিন্তু বিএলওরা নেবেন না। বিএলওরা প্রথমবার কারুর ডকুমেন্টই নেবেন না, কারোর ডকুমেন্ট। আচ্ছা, তারপরে ওই শুনানির সময় ডকুমেন্টটা লাগবে, যাদের নিয়ে ডিসপিউট হতে পারে তাদের ডকুমেন্টটা লাগবে। সেটা ওই 9 ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রায় 1 মাস ব্যাপী চলবে। বিএলওরা 2টো করে ফর্ম নিয়ে যাবেন, ফর্মটা ফিল আপ করবেন, একটা ফর্ম আপনার কাছে রাখবেন, একটা বিএলও নিয়ে গিয়ে ওদের যে অ্যাপ আছে সেটাতে আপলোড করবে। ওকে,
মানে একই ফর্ম দুটো, এনুমারেশন ফর্ম হ্যাঁ, প্রত্যেকের জন্য দুটো, একটা নিজের হেফাজতে থাকবে, একটা বিএলওকে দিতে হবে। এবং রাজ্যের 23টা জেলা, আমার মনে হয় নির্বাচন কমিশনের উচিত 23টা জেলায় একজন করে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা, যারা এসআইআর প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা মনিটরিং করবে। এই যে নানাবিধ বিভ্রান্তি ছড়াচ্ছে, নাম্বার যাবে, কি হবে, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। একটা আতঙ্ক তো তৈরি হয়েছে যদি আমার নামটা বাদ চলে যায়। নির্বাচন কমিশনের উচিত অন্তত লাগাতার 3 থেকে 4 দিন প্রত্যেকটা সংবাদপত্রের প্রথম পাতায় পাতাজোড়া বিজ্ঞাপন দেওয়া, পুরো ডিটেলসটা দিয়ে এই ফর্মের একটা কপি সেখানে ছাপানো এবং একটা ডেমো ফর্ম ফিল আপ করা, রাইট, এবং স্পষ্টভাবে বলে দেওয়া যে যাদের 2002-এর তালিকায় নাম আছে, 25-এর নাম আছে, ম্যাপিং হয়ে গেছে, তাদের কিচ্ছু দিতে হবে না। বেশ, যাদের তালিকায় নাম নেই তাদের কি করণীয়, মানে 2002-তে যাদের নাম নেই লাগাতার অন্তত 4-5 দিন প্রথম পাতায় বিজ্ঞাপন দিতে হবে সংবাদ মাধ্যমে। আচ্ছা, সমস্ত টিভি চ্যানেল এবং এফএমএ এবং সমাজ মাধ্যমে কমিশনকে প্রচার করতে হবে, তাহলে তো মানুষের সচেতনতা বাড়বে। ভীষণ গুরুত্বপূর্ণ ইনপুট। যতক্ষণ না এই বিভ্রান্তি দূর হচ্ছে ততক্ষণ তো আতঙ্ক থাকবে। এ তো কমিশনের দায়িত্ব, এটা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়, একদম। নির্বাচন কমিশন আগেও বিজ্ঞাপন দিয়েছে, আশা করি তারা দেবে, সবাই তো শুরু হলো। শুধুমাত্র প্রেস কনফারেন্স করলে হবে না। কজন প্রেস কনফারেন্স শোনে? লিডিং খবরের কাগজ, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, অলচিকি, সমস্ত ভাষায় প্রথম পাতায় লাগাতার 3 থেকে 4 দিন বিজ্ঞাপন দিতে হবে এবং ডেমো ফর্ম ফিল আপ করে দিতে হবে। টিভি চ্যানেলে খুব ফ্রিকোয়েন্সি নিয়ে বিজ্ঞাপন দিতে হবে এবং এফএমএ এবং সমাজ মাধ্যমে, তাহলে দেখবেন এই কনফিউশন অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর কথা এখানে জানতে চাইবো, যে সমস্ত মানুষজন এখানে থাকেন না কিংবা নতুন ভোটার হয়েছেন, তারা পড়াশোনার ক্ষেত্রে হয়তো কোনো অসুবিধা নেই, ফর্মটা অনলাইনে ডাউনলোড করে ফিল আপ করে আপলোড করে দেবেন। আচ্ছা আচ্ছা, যদিও এনুমারেশন ফর্মে কিন্তু তার প্রভিশন রাখা আছে, হ্যাঁ, যে তার রিলেটিভ তার হয়ে করতে পারবে। কেউ হয়তো কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে বিদেশে আছে, সে হয়তো ফিরবে জানুয়ারি মাসে, তার তো হয়ে গেল, পিরিয়ডটা তো কভার হয়ে গেল, তারপরে কি তার নাম্বার যাবে না? ডাউনলোড করে ফিল আপ করে দেবেন, আপলোড করে দেবেন। বেশ, আর কথা ডেপুটি, কেউ যদি বাড়িতে নাও থাকে তার নিকটজন ফর্মে সই করে জমা, হ্যাঁ, সেই স্কোপও এবং সেই, কিন্তু এগুলো ক্যাটেগরিক্যালি বলতে হবে কমিশনকে, বিজ্ঞাপন দিয়ে একদম আরো প্রচার করতে হবে, পাতা জোড়া বিজ্ঞাপন প্রথম পাতায়। বেশ, আর কথা আজকে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী আসছেন উত্তরবঙ্গ সফরে, 3 দিন তারা থাকার যা খবর উঠে আসছে, আপনার বিশ্লেষণ? এই এসআইআর এর মধ্যে প্রথমেই বললাম যে 23টা জেলায় 23টা পর্যবেক্ষক কমিশনের ইমিডিয়েটলি নিয়োগ করা উচিত। আচ্ছা, তারা এসআইআর প্রক্রিয়াটা মনিটর করবে, প্রশাসনের সঙ্গে কোঅর্ডিনেট করবে। ওকে, করতে পারে কমিশন, করবে না বলছি না, কিন্তু করলে পরে খুব ভালো হয়, অনেক কনফিউশন কেটে যাবে, বিএলওরা আশ্বস্ত হবেন, রাজ্য প্রশাসনের সঙ্গে কোঅর্ডিনেশনটা বাড়বে। বেশ বেশ, আমরা যে ফর্মের কথা আপনাকে বলেছিলাম, এটা হচ্ছে একটা ডেমো এনুমারেশন ফর্ম, যে ফর্মের কথা অর্কতা বললেন, এবং ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেকে এই ফর্মের কপি কিন্তু বিএলও যারা আছেন, বুথ লেভেল অফিসার যারা আছেন, ভালো করে শুনবেন, আপনাদের বাড়িতে কিন্তু দিতে যাচ্ছে। এটা একটা ডেমো ফর্ম যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, ভালো করে দেখবেন। এটা এখানে কিন্তু আপনার আগের ছবি দেওয়া থাকবে, বিএলওর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ওপরে দেওয়া থাকবে, এখানে প্রি প্রিন্টেড লেখা আছে যে আপনারা যে ফর্ম পাবেন আপনার বিএলও ডিটেলস নাম্বার কিন্তু ওপরে দেওয়া থাকবে। এর সাথে এই যে কলমগুলো দেখছেন, ডান দিকে এবং বাঁ দিকে আপনাকে ভরতে হবে, যেখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, এপিক নাম্বার মানে ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেইটা, এবং বাদিকে এখানে কিউআর কোড থাকবে। এটা যেহেতু ডেমো এখানে নেই, কিউআর কোড থাকবে, সেইখানে অপশন রাখা আছে, এবং আপনার এলাকা কোথায় সেটাও কিন্তু এখানে মেনশন করা থাকবে, রাইট? আর যার জন্য আপনার রিলেটিভ, যেটা নিয়ে অর্কতা বললেন যে যদি সে এখানে না থাকে, তার কিন্তু এইখানে আছে, এবং এইখানে কিন্তু আপনাকে রিলেশনশিপ দেখাতে হবে, তার সঙ্গে আপনার কি রিলেশনশিপ, যদি আপনার ছেলে ভোটার হয়, সে যদি এখানে না থাকে, এইখানে রিলেশনশিপ ডিটেলসটা, বাবা, হ্যাঁ,
এটা জ্যাঠতো তো খুঁড়তো তো ওইসব কিন্তু চলবে না, আচ্ছা, এটা পরিষ্কার। বেশ হ্যাঁ, বাবা মায়ের কথাই থাকতে হবে রিলেশনশিপে। বেশ, মানে বাবা তার ছেলের হয়ে করতে পারবে এবং ছেলে তার বাবার হয়ে করতে হ্যাঁ, পারবে। বেশ, রিলেশনশিপে আমার জ্যাঠতো ভাই তার নাম লিখলে চলবে না, কিন্তু বাতিল হয়ে যাবে। বেশ, খুব গুরুত্বপূর্ণ ইনপুট শুনলেন আপনারা। তো এই হলো টোটাল এনুমারেশন ফর্ম। বিএলও নাম্বার এখানে দেওয়া থাকবে, আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা বিএলওকে ডাইরেক্টলি ফোন করতে পারবেন এবং বুথ লেভেল অফিসার আপনার সাথে কথা বলবে, কমিউনিকেট করবে এবং আপনাকে যা যা ইনফরমেশন দেওয়ার কিন্তু আপনারা দেখবেন। আমরা এই ফর্ম এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ, এই টোটাল ফর্মটাই কিন্তু আপনারা দেখবে, আপনাদের কাছে দু কপি থাকবে, একটা আপনাদের কাছে থাকবে আর একটা কপি কিন্তু বিএলও যে তার কাছে সে নিয়ে যাবে এবং সে আপলোড করবে, তারপর হিয়ারিং এবং নেক্সট প্রসেস চলবে। এই হলো এনিমিনেশন ফর্ম, যেটা নিয়ে এই মুহূর্তে কিন্তু অনেকের অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। অর্কদা, শুধু আমরা বিরতি নেবো একটা, তার আগে জিজ্ঞেস করবো অর্কদা, বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট, রাজনৈতিক দলের প্রতিনিধি ওরা, আচ্ছা, তারা বিএলওর সঙ্গে যাবে? যেতে পারে, নাও যেতে পারে, ইচ্ছার উপর নির্ভর করছে। আর তাদের রোলটা কি থাকবে? তারা পুরো বিষয়টা দেখবে, বিএলও ঠিকভাবে করছে কিনা, কোথাও কোনো বাড়ি হয়তো চিনতে পারছে না বিএলও, সেটাকে গাইড করা, এইটুকুই, আর কোনো কাজ নেই তাদের। কাজটা করবে মানে তাদের যাওয়াটা বাধ্যতামূলক নয়? না, আচ্ছা, যেতে পারেন তারা। ওকে, এটা এক্সক্লুসিভলি বিএলওই করবে এই কাজ। বিএলএদের এইসব ফর্ম ফিল আপ টিল-আপে কোনো রকম ভূমিকা নেই। বেশ, আপনারা শুনলেন, অনেক ইনপুট নিলেন। আমরা বিরতি নেবো, আরও একবার অনুষ্ঠানের শেষে আমরা এই ফর্ম আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কি আছে না আছে। একটা বিরতি নেবো, বিরতির পর বিহারে আগামীকাল ভোট, সেখানে কি হতে পারে, কতটা দাগ কাটতে পারে প্রশান্ত কিশোর, এই নিয়ে আলোচনা থাকবে, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। অর্কপ্রভ সরকার রয়েছেন আমার সঙ্গে। প্রতিটি পর্বে আপনারা যার বিশ্লেষণ এবং শোনেন এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু অর্কদার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। আগামীকাল বিহারে ভোট, এসআইআর হওয়ার পর ভোট, তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ নীতিশ কুমার, তেজস্বী যাদব কিন্তু মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। অর্কদা, সেখানে কি দাঁড়াচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল ভোট, আপনার বিশ্লেষণ? আবার বলছি, ওখানে মহাগঠবন্ধনের জয়ের কোনো সম্ভাবনা নেই। ওখানে এনডিএ জিতবেন, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন। এনডিএ ন্যূনতম 133টা আসন পাবে, আপার লিমিট কত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। মহাগঠবন্ধন সর্বোচ্চ 90টা আসন পেতে পারে, আদার্স 20টা মতো পাবে, হয়তো পেতে পারে। মহাগঠবন্ধনের আসন প্রাপ্তির আপার লিমিট 90, কমার চান্স আছে। এনডিএর আসন প্রাপ্তি ন্যূনতম 133, তার থেকেও বাড়তে পারে। এর থেকে পরিষ্কার যে বিহারের নির্বাচনে কারা জিততে পারে। বেশ, প্রশান্ত কিশোরের কিন্তু একটা বড় রোল দেখা যাচ্ছে এবং সে নিজে দাবি করছে যে একটা বড় প্রভাব পড়বে। আর কোথাও কিছুই প্রভাব পড়বে না। প্রশান্ত কিশোর 10-12% ভোট পাবেন, 2 জোটের ভোটই কিছুটা কাটবেন, ওই 3 থেকে 5, 12 কয়েকটা বেশি হতে পারে, বিলো 10 থাকবেন প্রশান্ত কিশোর। এসআইআর কতটা প্রভাব ফেলবে বিহারের ইলেকশনে? না, এসআইআর এর কোনো বিষয় নেই ওখানে, তালিকা বেরিয়ে না, গেছে। এসআইআর হওয়ার পর তো ভোট হচ্ছে, সে হোক, ও এসআইআরটা কোনো ইস্যু নয় ওখানে। এখানে জাতপাত ভিত্তিক মহিলাদের ক্ষমতায়ন, লালু রাবড়ির পুরনো জমানার অত্যাচার, সেখানে নীতিশের সুশাসন, এর মধ্যেই কম্পারিজন করে ভোট হবে। এসআইআর নিয়ে বাংলায় যে উন্মাদনা হচ্ছে কোথাও নেই, সারা ভারতবর্ষে কোথাও নেই। সবাই এসআইআরকে একটা রুটিন প্রক্রিয়া বলে জানে এবং এই রুটিন প্রক্রিয়ায় যা যা হওয়ার সেটা করে। আর এসআইআরে তো বিহার থেকে কোনো অনুপ্রবেশকারীর নাম বাদ যায়নি, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটারের নাম বাদ গেছে, 47 লক্ষ নাম বাদ গেছে, 21 লক্ষ নতুন নাম সংযোজিত হয়েছে, সব মিলিয়ে 47 লক্ষ নাম। 21 লক্ষ নতুন সংযোজিত হয়েছে, আচ্ছা, সব মিলিয়ে 47 লক্ষ নাম বাদ গেছে। অর্থাৎ শেষ প্রশ্ন করব, তাহলে বিহারে কি সিঙ্গেল লার্জেস্ট পার্টি, আপনি আগেও বলেছেন বিজেপি হচ্ছে, বিজেপি হচ্ছে, এনডিএ ক্ষমতায় আসছে, ওখানে 243টা 243টা আসনের মধ্যে এনডিএর ক্ষমতায় আসার সম্ভাবনা যত দিন যাচ্ছে তত তীব্র হচ্ছে। ওকে,
এবং এনডিএ শেষ পর্যন্ত ক্ষমতায় আসবে এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এই জয় যদি সেটাই আলটিমেটলি হয়, অন্যান্য যে রাজ্যে নির্বাচন আছে কতটা প্রভাব পড়তে কোনো পারে? রাজ্যের সঙ্গে কোনো রাজ্যের কম্পারিজন হয় না। বিহারের অ্যারিথমেটিক আলাদা, পশ্চিমবঙ্গের আলাদা, আসামের আলাদা। এনডিএ জিতলে পরে বিজেপি রিনিউড ভিগার নিয়ে অন্য রাজ্যে ক্ষমতা দখলের জন্য ছাপাবে, এটাই বলা যায়। বেশ, ওর কথা একদম শেষে জিজ্ঞেস করব। আমাদের এ রাজ্যে এসআইআর নিয়ে বিরোধিতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকে অনশন থেকে প্রতিবাদ করছে যে এসআইআর করা যাবে না। আদালতে বিচারাধীন তো, ওইটা তো কেউ অনশন করুক, কেউ রাস্তায় নামুক, ওতে কিছু হবে না। আচ্ছা, সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি আছে, এসআইআরে কোনো স্থগিতাদেশ হবে না। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে কমিশনের সাংবিধানিক অধিকার এসআইআর করা, সুপ্রিম কোর্ট তাতে কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ করবে না। যেরকম পদ্ধতি চলছে সেরকম কিছু অ্যাডিশন অল্টারেশনের কথা বলতে পারে, দ্যাটস অল। এই নথিটা নিতে হবে, এই ইত্যাদি। এসআইআর প্রক্রিয়া কোথাও স্থগিতাদেশ পাবে না। বেশ, ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকের আজকের পর্বে আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গবাসী প্রত্যেকটি মানুষের মনে কিন্তু প্রশ্ন, এনুমারেশন ফর্ম যেটা বিএলও বুথ লেভেল অফিসাররা নির্বাচন কমিশনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনাদের বাড়িতে দরজা করে রাখছে। তারা যাচ্ছেন, আই কার্ড পরে তারা যাচ্ছেন ইলেকশন কমিশনের, এবং তারা গিয়ে আপনাদের একটা ফর্ম দিচ্ছেন, যে ফর্মটার নাম এনুমারেশন ফর্ম। এনুমারেশন ফর্ম, অনেকের অনেক বিভ্রান্তি, অনেকের অনেক মনে কৌতূহল, অনেক প্রশ্ন এবং একটা আতঙ্কের পরিবেশ হয়েছে। কিন্তু আমরা বলছি যে এটা একটা রুটিন প্রক্রিয়া। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটা রুটিন প্রক্রিয়া। আগে দেখিয়েছি, আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হলো একটা ডেমো এনুমারেশন ফর্ম। এইটা হলো একটা ডেমো এনুমারেশন ফর্ম যেটা আমি ধরে আছি। এই ফর্মটাই কিন্তু বিএলও যারা আছেন তারা আপনাদের বাড়িতে নক করে আপনাকে দেবে। সিম্পল, এটা একটা ডেমো ফর্ম। এখানে বিএলওর নাম্বার থাকবে, যেহেতু এটা ডেমো, এখানে টু বি প্রিন্টেড লেখা আছে, তো এখানে বিএলওর নাম্বার দেওয়া থাকবে। যে বিএলও আপনার কাছে যাবে, তারা ট্রেনিং নিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন যা এক্স্যাক্টলি তারা তাই করবেন। এখানে কিন্তু সেটা লেখা থাকবে, তার নাম্বার দেওয়া থাকবে। এরপর এইখানে আপনার কিউআর কোড থাকবে, কিউআর কোড। তার পাশে ওল্ড ছবি, অর্থাৎ আপনার আগের 2002 যে লিস্ট ছিল সেই ছবি এইখানে থাকবে। এইখানে আপনাকে কারেন্ট ছবি দিতে হবে, অর্থাৎ আপনার এই মুহূর্তের ফটো। বাঁ দিকটায় ইলেক্টরস নেম, আপনার নাম এবং আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, যেখানে ভোট দেন, যে কনস্টিটিউয়েন্সিতে আপনি ভোট দেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, জন্মের তারিখ দিতে হবে। তারপর আপনার আধার নাম্বার দিতে হবে। তারপর আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার বাবার নাম, আপনার গার্জেনের এপিক নাম্বার, অর্থাৎ বাবার এপিক ভোটার কার্ড, তার এপিক যে নাম্বার, আগের যে কার্ড আছে সেই এপিক নাম্বার দিতে হবে। তারপর একে একে মাদার্স নেম, মার নাম দিতে হবে, মার এপিক নাম্বার দিতে হবে। স্পাউস, আপনার স্ত্রী কিংবা হাজব্যান্ড ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তার ডিটেলস দিতে হবে। এই দুটো কলম কিন্তু যারা এখানে নেই, অর্থাৎ যারা ভোটার, ভালো করে শুনবেন, যারা ভোটার এখানে নেই, আপনি তার রিলেটিভ, অর্থাৎ ওর কথা যেরকম বললেন ছেলে কিংবা মেয়ে, অর্থাৎ আপনার ছেলে যদি ভোটার হয়, এখানে না থাকে, অন্য কোনো জায়গায় থাকে, সে ভোটার, তার ডিটেলস এখানে দিতে হবে এবং আপনার সঙ্গে কি রিলেশনশিপ সেটা এখানে দিতে হবে। এখানে কিন্তু তার আরেকটা কপি সেম ইনফরমেশন এখানেও কিন্তু দিতে হবে। ওকে, এটা দেওয়ার পর এই ফর্ম আপনাকে ফিল আপ করার পর বিএলওকে দিয়ে দিতে হবে। তারা কালেক্ট করবে 2 কপি, 1 কপি আপনার কাছে থাকবে, আর একটা কপি বিএলও নিয়ে যাবে এবং আপলোড করবে ইলেকশন কমিশন সাইটে। তাদেরকে ট্রেনিং দেওয়া আছে এবং তারা এরপরের পদক্ষেপ যেভাবে এগোবে সেই মতো আপনাকে এগোতে হবে। এই হলো মোদ্দা কথা। সুতরাং এ নিয়ে আতঙ্ক, বিভ্রান্তি ছড়ানো কিচ্ছু নেই, একদম সিম্পল, খুব সোজা। এই ফর্মটাই হলো এনুমারেশন ফর্ম, যেখানে যেখানে আপনাকে আপনার তথ্য দিতে হবে। আধার কার্ডটা সঙ্গে রাখবেন, আধার নাম্বার দিতে হবে, আর এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ড যেটা আছে এখন এই মুহূর্তে 2002 যদি আপনার নাম থাকে, সেইটাতে যে নামটা সেটাকেই আপনাকে এখানে এপিক নাম্বারে দিতে হবে। আর বাবা মার নাম তো প্রত্যেকে আপনারা জানেন, তাদের ভোটার কার্ডেও যে এপিক নাম্বার আছে সেটা এখানে দিতে হবে। এই হচ্ছে টোটাল এনুমারেশন ফর্ম, যে ফর্ম আপনাদের কাছে বিএলওরা যাচ্ছে, আজকে দ্বিতীয় দিন চলতে থাকবে, তারপর আপনারা ফিল আপ করে রিটার্ন করবেন। আমরা আশা করব যে এই তথ্য আপনাদেরকে অনেকটা সাহায্য করবে এবং আমরা চেষ্টা করলাম যাতে আপনাদের মনে যে প্রশ্ন আছে
অনেকে অনেক কি প্রশ্ন করছেন আপনারা, যাতে এই সমস্ত তথ্য যতটা সম্ভব ক্ল্যারিটি পায় এবং আপনারা প্রতিটা ইনফরমেশন, প্রতিটা তথ্য আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে। আমরা আশা করব আপনাদের অনেক ক্ষেত্রে সাহায্য হবে। আমরা হট সিটে হট টক চলতে থাকবে। আর বিহার নিয়ে কাল ভোট বিহারে, এবং আরও একবার আমরা বিশ্লেষণ করে অর্কপ্রভ সরকার পরিষ্কারভাবে বললেন যে অ্যাডভান্টেজ এনডিএ, নীতিশ কুমারই সেখানে কিন্তু এগিয়ে থেকে শুরু করবেন। আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের এই পর্ব ভালো লাগবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ফর্ম নিয়ে আপনারা জানাবেন আমাদেরকে, আমরা নিশ্চয়ই অন্য পর্বে এটা নিয়ে ডিসকাস করে আপনাদের সামনে তুলে ধরবো। ততদিনে যদি বিএলও আপনার বাড়িতে চলে যায়, এই ফর্ম তো আপনারা পেয়েই যাবেন। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।